আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, ব্যক্তিগত সুরক্ষা, নজরদারি ও সংস্কার সহ অন্তর্বর্তী সরকারকে 12টি সুপারিশ করেছে আন্তর্জাতিক 6টি মানবাধিকার। 6টা সংস্থা ডক্টর ইউনূসকে একটা চিঠি লিখেছেন। সেই সংস্থাগুলি হলো সিভিকাস, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, ফর্টিফাই রাইটস, হিউম্যান রাইটস ওয়াচ, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস। এই খোলা চিঠি যোগ করেছে নতুন মাত্রা। মাত্র 3 সপ্তাহ আগে যাদের সঙ্গে বৈঠকে দেখানো হয়েছিল আন্তর্জাতিক সমর্থনের প্রতীক হিসেবে, তারাই এখন চিঠি দিয়ে আওয়ামী লীগের রাজনীতির সুযোগ দিতে বলছে। উঠে গেল আওয়ামী লীগের নিষেধাজ্ঞা। তত্ত্বাবধায়ক সরকার অধীনে একটা নতুন একটি সরকার গঠন হচ্ছে এবং ফিরে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আজকের এই টপিকটি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যারা ভিডিওটা প্লে করেছেন, আশা করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন বেশ কয়েকজন বিশ্লেষক। আমরা ছিলেন সেখানে, ওনার সঙ্গে বেশ কয়েকটা মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থার সঙ্গে ওনার বৈঠক হয়েছিল এবং সেখানে নানা রকম বিষয়ে আলাপ আলোচনা হয়েছিল। সেই আলাপ আলোচনার প্রেক্ষিতে রিসেন্টলি আজকেই আমরা জানতে পারলাম যে 6টা সংস্থা ডক্টর ইউনূসকে একটা চিঠি লিখেছেন। সেই সংস্থাগুলি হলো সিভিকাস, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, ফর্টিফাই রাইটস, হিউম্যান রাইটস ওয়াচ, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস, টেক গ্লোবাল ইনস্টিটিউট। এই 6টা সংগঠন মিলে একসঙ্গে একটা যৌথ চিঠি লিখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং সেখানে তারা বলেছেন যে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির সামনে কীভাবে কী করা উচিত না, এবং তাদের চোখে কোনগুলো সমস্যা মনে হচ্ছে, কোনগুলি বিষয়ে তাদের আপত্তি আছে, এগুলো তাদের অবজারভেশনগুলো ওই চিঠিতে ওনারা তুলে ধরেছেন এবং তারপর তারা সেখানে 12টা সুপারিশ করেছেন। এই সংস্থাগুলো, এই চিঠিটা, এই সুপারিশগুলো এগুলো প্রকাশিত হয়েছে হিউম্যান রাইটস ওয়াচের যে ওয়েবসাইট আছে সেখানে। তো এই চিঠির অন্যান্য বিষয়, অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে, গণমাধ্যমের যে স্বাধীনতা সেটা নিয়ে আলোচনা করা হয়েছে, রাজনৈতিক কর্মীদেরকে বিভিন্নভাবে যে হেনস্থা করা হচ্ছে নানা রকম মিথ্যা মামলা দিয়ে, সেগুলি নিয়ে বলা হয়েছে। অনেক কিছু আছে। আবার কিছু কিছু ক্ষেত্রে ডক্টর ইউনূসের কিছু প্রশংসাও করা হয়েছে। তো প্রশংসাগুলো আপনারা পড়ে নিন, সমালোচনাগুলোও পড়ে নিন। আমি এত লম্বা তলাপ করতে 12টা নিয়ে আলোচনা করতে গেলে তো অনেকক্ষণ সময় লাগবে। অতক্ষণ সময় আপনারাও দিবেন না, আমিও নিতে পারবো না। আমি কেবল 2টো পয়েন্ট নিয়ে কথা বলবো, যে 2টো পয়েন্ট নিয়ে আমি অনেক দিন ধরেই কথা বলে আসছি। সেটা একটা হলো এই যে মামলা মোকদ্দমা, এক একটা মামলায় 200-300 লোককে বাদী করা হচ্ছে। একটা হত্যা মামলা হয়েছে, আপনি 40 জন আর্টিস্টকে মামলায় বাদী করে দিলেন। হত্যা মামলা না, মিরপুরে একটা ঘটনা বলি, মিরপুরে একটা হত্যা প্রচেষ্টা মামলা হয়েছে, তাকে নাকি হত্যা করার জন্য পরিকল্পনা করা হয়েছিল। সেই মামলায় 1 নম্বর আসামি হলো শেখ হাসিনা, 2 নম্বর আসামি হলো আসাদুজ্জামান কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী ওই সময়ের, এবং সেখানে 40-50 জন শিল্পীকে দেওয়া হয়েছে। আরেকটা মামলা হলো উত্তরাতে, সেখানে 50-60 জন সাংবাদিকের নাম দিয়ে দেওয়া হয়েছে, এরা সবাই আসামি। এবং সমস্যাগুলি কি হয়েছে, এরা যে সঙ্গে একটা ষড়যন্ত্রে এতজন সাংবাদিক কখনো একটা হত্যা প্রচেষ্টা মামলায় থাকতে পারে? এটা হয়? ওটা তো হয় না। তারপর দিয়েছে এবং তাদের বিরুদ্ধে এখন চলছে হয়রানি। তাদের হয় লুকিয়ে থাকতে হচ্ছে অথবা ধরা পড়লে জেলে থাকতে হচ্ছে, জামিনও হচ্ছে না। তো এই যে এগুলো কি? এগুলো আসলে হয়রানি করার জন্য। হয়রানি করা হচ্ছে রাজনীতিবিদদের, হয়রানি করা হচ্ছে গণমাধ্যম কর্মীদের, অনেককে হয়রানি করা হচ্ছে। তো এখন এই ধরনের মামলার বিষয়গুলো ব্যাপারে এই সংগঠনটা নিজেরা বলেছে এবং সেখানে কি বলেছে, এটা হলো ওদের 8 নম্বর যে সুপারিশটা, সেই সুপারিশে আছে। সেখানে তারা বলেছে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহার করতে বলছে, যে অন্তর্বর্তীকালীন সরকারকে আগস্ট 2024-এর পরে, আগে ও পরে দায়ের হওয়া সব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা পর্যালোচনা করে বাতিল করতে হবে, বিশেষ করে যেগুলোর কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। এই সরকার আসার আগেও যেগুলো হয়েছে, যেগুলো আওয়ামী লীগ সরকার করেছিল, ওগুলোও তারা বলছে যে পর্যালোচনা করে বাতিল করতে বলেছে। অনেকগুলো কিন্তু বাতিল হয়নি। বিএনপির অনেকে কিন্তু এখনও নিয়মিত হাজিরা দিয়ে বেড়াচ্ছে। আওয়ামী লীগ আমলে করা মামলায় বিএনপির অনেক লিডার এখনও কিন্তু আদালতে যে হাজিরা হচ্ছে। কি দরকার? এগুলো একটা পর্যালোচনা করে বাতিল করে দেন। কেন মানুষকে ভোগান্তিতে ফেলাচ্ছেন আপনারা?
আর পরে যেগুলো হয়েছে এগুলো তো আপনারা সবাই জানেন যে একটা মামলা হত্যা প্রচেষ্টা, অমুকের গুলি লাগছে অথবা অমুকের ছড়া গুলি লাগছে, ওই মামলায় হয়তো 200 লোককে আসামি করছেন। আসামি হতে পারে, আপনি 5 জন 10 জনকে করেন, 200 লোক মিলে এটা কাজ করছে, এটা কি হয় নাকি? এটা কি বিশ্বাসযোগ্য? কেউ বিশ্বাস করবে? করবে না। এবং মাঝখানে আমরা দেখলাম, মাঝখানে ওই জেডাই খান পান্না নামে একটা মামলা করা হয়েছিল। জেডাই খান পান্না বাদীকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনি কি জেডাই খান পান্নাকে চেনেন? উনি তাকে চেনেও না। তো আপনি তাহলে যাকে চেনেন না তার নাম কি করে দিলেন? কয়েকে আমাকে উকিলরা বলেছে, উকিলগুলি কারো বিএনপি এবং জামাতের উকিলরা নাকি তাকে প্ররোচিত করেছে এই নামগুলি বসানোর জন্য। তো বোঝাই যায় এই সমস্ত ক্ষেত্রে আমি বলেছিলাম যে যারা এই মামলাগুলি করতে প্ররোচিত করে সেই লোকগুলিকে আগে ধরা উচিত, ধরলেই এই ধরনের মামলা থেমে যেত। কিন্তু আমাদের খুব বিজ্ঞ আইন উপদেষ্টা উনি বলেছেন যে জনগণ যেহেতু মামলা করার অধিকার আছে, কিছু বলা যাবে না। তো মামলা করার অধিকার জনগণের আছে, আদালতের জামিন দেওয়ার অধিকার আছে। যে এই সমস্ত জনগণ, যে উকিল, বিএনপির উকিল, জামাতের উকিল, ওনারা তাদের অধিকার পালন করতেছেন, আর বিচারক কেন জামাতের অধিকারটা আপনার জামিন দেওয়ার অধিকারটা তারা কেন পালন করেন না? এটা অবশ্য বলা বড় কঠিন, এটা আইন উপদেষ্টা বলতে পারবেন। যাই হোক, এগুলি চলছে। 9 নম্বর যে প্রস্তাবটা তাদের ছিল, সেই প্রস্তাবটা একটু গুরুত্বপূর্ণ, ওইটা আমি আসলে পড়ে শোনাচ্ছি এখন। 9 নম্বর প্রস্তাবে বলা হয়েছে যে আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটাকে প্রত্যাহার করতে বলা হয়েছে। এবং সেখানে বলা হয়েছে যে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রমে যে সামগ্রিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। কেন? সে ব্যাখ্যাও আছে। ব্যাখ্যাটা তারা বলেছে যে এটি গণতান্ত্রিক স্বাধীনতা ও বহুদলীয় রাজনীতির পথে বাধা সৃষ্টি করছে। এবং কথা বলতে যে তারা জাতিসংঘের যে একটা ওদের যে একটা গ্রুপ আসছিল, ফ্যাক্ট ফাইন্ডিং একটা প্রতিবেদন তারা দিয়েছিল, যে এই বছরের জানুয়ারিতে তারা এসে ফেব্রুয়ারিতে প্রতিবেদন দিয়েছিল। সেই প্রতিবেদনের কথা তারা উল্লেখ করেছে। তারা বলেছে যে জাতিসংঘের ফেব্রুয়ারি 2025 সালের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে বলা হয়েছে গণতান্ত্রিক পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে রাজনৈতিক দল নিষিদ্ধ করা থেকে বিরত থাকতে হবে। অর্থাৎ যদি দেশে আপনি একটা গণতান্ত্রিক শাসনের প্রতিষ্ঠা করতে চান, পুনরুত্থান ঘটাতে চান, তাহলে আপনাকে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে আর যাই হোক গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। অনেকে মন খারাপ করতে পারেন যে না করতে হবে, ফ্যাসিবাদ অমুক তমুক, আপনি যা ইচ্ছা তাই বলেন, কোনো সমস্যা নেই, এটা আপনার অধিকার, আপনার গণতান্ত্রিক অধিকার। কিন্তু তার সমালোচনা করারও আমাদের গণতান্ত্রিক অধিকার। এই যে কাজটা করেছেন, কেন করেছেন? বলেছেন কি আওয়ামী লীগের বিচার হবে, করেন বিচার, বিচারে কোনো আপত্তি নাই, বিচার করেন। তো বিচারটা শুরু করেছেন, মামলা হয়েছে কোনো আওয়ামী লীগের বিরুদ্ধে? এখনও হয় নাই। কেন হয় নাই? আপনার মামলা করেন, মামলা করে যদি বিচার বিভাগীয় সিদ্ধান্ত হয় যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, করেন, আমার তো কোনো আপত্তি নাই। কিন্তু আপনি নির্বাহী আদেশে বিচার হবে কথা বলে আওয়ামী লীগের সমস্ত ধরনের রাজনৈতিক কার্যক্রম স্থগিত করে রেখেছেন, এটা আপনি অন্যায় করেছেন, এটা আপনি অন্যায় করেছেন, এটা ঠিক করে নেই। এই কথাটাই কিন্তু ওরা বলছে। এবং ওরা বলছে যে এই নিষেধাজ্ঞা যেটা দেওয়া হয়েছে সেটা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। প্রত্যাহার হবে এই দেশে? অবিলম্বে প্রত্যাহার করা সম্ভব? আওয়ামী লীগের নিষিদ্ধ করার পিছনে দাবিটা মূলত কাদের ছিল? হাসনাত আবদুল্লাহ এবং তার মধ্যে কিছু কিছু লোকজন তার সঙ্গে মিলে তারা এই দাবিটা তুলেছিল। যারা দাবি তুলেছিল রাজনৈতিক বিচারে এই বাংলাদেশের জনগণের মধ্যে তাদের অবস্থান কোথায় এখন? কাজেই কে দাবি তুললো, কীভাবে দাবি তুললো সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো আপনার লক্ষ্যটা কি। আপনার লক্ষ্য হলো দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনা, এবং সেটা করার ক্ষেত্রে আপনি পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। এই কথাটা শুরুর থেকে আমি বলছি, বলাতে অনেকে আমাকে বলে আমি নাকি। দলটির কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। এর আগে কিংস পার্টি এনসিপির নেতৃত্বে যমুনার সামনে ও শাহবাগে মঞ্চস্থ হয় আন্দোলনের নাটক। সরকারি ঘোষণা আসার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বিবৃতি দিয়ে অভিনন্দন জানান। দর্শক, এগুলো সব পুরানো খবর। নতুন খবর হলো মাত্র 4 মাসের মধ্যে সেই কৌশলের চোরাবালিতে সরকার এবং তাদের মিত্ররাই নিজেরাই এখন আটকে গেছে।
ক্রমাগত বাড়ছে আন্তর্জাতিক চাপ, দেশের বাইরে কঠিন প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। এমনকি এই ইস্যুতে পিছ টান দিচ্ছেন সরকারের মিত্র হিসেবে পরিচিত বিদেশিরাও। আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে সম্প্রতি নিউ ইয়র্কে জিটিওর সাংবাদিক মেহেদী হাসানের প্রশ্নে রীতিমতো খাবি খেতে হয় অধ্যাপক ইউনূসকে। প্রশ্নের মুখে তালগোল পাকিয়ে এক পর্যায়ে বলেন, আওয়ামী লীগ দল হিসেবে বৈধ, তবে এখন কার্যক্রম স্থগিত। যে কোনো সময় এর কার্যক্রম চালু করা হতে পারে। আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ না দেওয়ার দায় নির্বাচন কমিশনের উপরেও চাপানোর চেষ্টা করেন প্রধান উপদেষ্টা। তবে সেই চেষ্টা যে খুব একটা কাজে লাগেনি তা বোঝা যায় মেহেদী হাসানের বাঁকা হাসিতেই। তখন ডক্টর ইউনূসের ৭-৫ বোঝানোর ব্যর্থ চেষ্টা ছিল চোখে পড়ার মতো। আওয়ামী লীগের কার্যক্রম যে কোনো সময় চালুর ইঙ্গিত নিয়ে বেশ হইচই বেঁধে যায় তখন। আর তার সামাল দিতে এগিয়ে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি ১ অক্টোবর সাংবাদিকদের জানান, আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার হবে এমন কোনো সম্ভাবনা নেই। তবে ৪ দিনের মাথায় বোমা ফাটান অধ্যাপক ইউনূসের অতি কাছের বিদেশি মিত্র গোয়েন লুইস। ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশের রাজনীতির অন্দরমহলে ব্যাপক সক্রিয় ছিলেন জাতিসংঘের এই আবাসিক সমন্বয়কারী। সম্প্রতি শেষ হয় তার বাংলাদেশের চাকরির অধ্যায়। ঢাকা ছাড়ার আগে ৫ অক্টোবর গিয়েছিলেন বিএনপি মহাসচিবের সঙ্গে বিদায়ী সাক্ষাতে। পরে সাংবাদিকদের বলেন, আগামী নির্বাচন সব দলকে নিয়ে হবে বলে তিনি আশাবাদী। অথচ মাত্র ৪ মাস আগে অনেকটা উল্টো সুর ছিল জাতিসংঘের এই কর্মকর্তার। ঢাকায় ৪ জুন ডিক্যাবের এক অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়, আওয়ামী লীগ না থাকা অবস্থায় নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কিনা। জবাবে কৌশলী ভঙ্গিতে তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে হচ্ছে সমাজের প্রত্যেক অংশই যেন ভোট দিতে পারে। অর্থাৎ জুনে সব দলের অংশগ্রহণের বিষয়টি গুরুত্ব পায়নি তার কাছে। তবে অক্টোবরে এসে বিদায় বেলায় জোর দেন সবাইকে নিয়ে নির্বাচনের উপর। দর্শক, গত কয়েক মাসে এভাবেই হাওয়া বইছে উল্টো দিকে। বিশেষ করে পশ্চিমা প্রভাবশালী বিভিন্ন দেশ থেকেও বাড়ছে অংশগ্রহণমূলক নির্বাচনের চাপ। সূত্রগুলো বলছে, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন সহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশের রাষ্ট্রদূত গত কয়েক সপ্তাহ ধরে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য সরকারের উপর চাপ দিচ্ছে। জার্মানি এবং কানাডার রাষ্ট্রদূত একই বিষয়ে কয়েকজন উপদেষ্টার কাছে সরকারের মতামত জানতে চেয়েছে। এসব দেশের রাষ্ট্রদূতরা সরকারের মিত্র বলে পরিচিত বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সাথে গত ৩ সপ্তাহে একাধিক বৈঠক করেছে। সেসব বৈঠকে রাষ্ট্রদূতের পক্ষ থেকে ইনক্লুসিভ নির্বাচনের জন্য জোর দেওয়া হয়েছে। দর্শক, সরকার এবং তাদের মিত্র দলগুলো যে স্বপ্ন সাজিয়েছিল তা ভেঙে পড়ছে তাসের ঘরের মতো। সবশেষ তাদের সামনে বড় আঘাত হয়ে এসেছে আন্তর্জাতিক ৬টি মানবাধিকার সংগঠনের খোলা চিঠি। এসব সংগঠনের প্রায় সবাই অধ্যাপক ইউনূসের অতি কাছের বলে পরিচিত। মাত্র ৩ সপ্তাহ আগে নিউ ইয়র্কে তাদের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনূসের প্রতি আন্তর্জাতিক সমর্থন হিসেবে ফলাও করে প্রচার করে তার পিআর টিম। এই ৬ সংগঠন হলো হিউম্যান রাইটস ওয়াচ, সিভিকাস, ফর্টিফাই রাইটস, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সিপিজে এবং টেক গ্লোবাল ইনস্টিটিউট। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের পাঠানো খোলা চিঠি ১৯ অক্টোবর হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এতে সরকারের উদ্দেশ্যে মোট ১২টি আহ্বান জানানো হয়েছে। তার মধ্যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিও রয়েছে। সন্ত্রাসবিরোধী আইনে নিষেধাজ্ঞার কড়া সমালোচনা করে বলা হয়, এতে মত প্রকাশ, সমাবেশ ও সংগঠন করার স্বাধীনতা ব্যাপকভাবে খর্ব হয়েছে। আইনটি শান্তিপূর্ণ কর্মকাণ্ডে জড়িত আওয়ামী লীগ সদস্য সমর্থকদের গ্রেপ্তারের জন্য ব্যবহার করা হচ্ছে। জাতিসংঘ প্রতিবেদনের সুপারিশে উল্লেখ করে বলা হয়, অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দল নিষিদ্ধ করা থেকে বিরত থাকতে হবে, কারণ এমন পদক্ষেপ প্রকৃত বহুদলীয় গণতন্ত্রের প্রত্যাবর্তনকে বাধাগ্রস্ত করবে এবং কার্যত বাংলাদেশের বিপুল সংখ্যক ভোটারকে রাজনৈতিকভাবে বঞ্চিত করবে। দর্শক, নিউ ইয়র্কে গত ২৯ সেপ্টেম্বর এসব সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের খবর ঘটা করে প্রচার করেছিল তার প্রেস টিম। এতে বলা হয়, বাংলাদেশে আসন্ন নির্বাচন, চলমান সংস্কার প্রক্রিয়া ও মানবাধিকার সুরক্ষায় নেওয়া পদক্ষেপ বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের আরো ঘন ঘন বাংলাদেশ সফরের আহ্বান জানান। ডক্টর ইউনূস বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাদের নিয়মিত বাংলাদেশ সফর করা। প্রত্যেকবার আপনারা এলে ভুলে যাওয়া বিষয়গুলো নতুন করে আলোচনায় আসে। শেষ পর্যন্ত আপনারাই জনগণের কণ্ঠস্বর।
অথচ সেই বৈঠকের ফলো আপ হিসেবে 6টি সংস্থার দেয়া খোলা চিঠিতে সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিস্তর অভিযোগ তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, অন্তর্বর্তী সরকার সাইবার নিরাপত্তা আইন বাতিল করলেও এর বদলে এসেছে সাইবার নিরাপত্তা অধ্যাদেশ। এটি আন্তর্জাতিক মান পূরণে ব্যর্থ এবং রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের গুরুতর ঝুঁকি তৈরি করেছে। ব্যক্তিগত তথ্য সুরক্ষা অধ্যাদেশ এবং জাতীয় তথ্য ব্যবস্থাপনা অধ্যাদেশের খসড়া নিয়েও তোলা হয়েছে প্রশ্ন। বলা হয়েছে, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ না করে অতিরিক্ত ছাড় রাখা হয়েছে রাষ্ট্রীয় কর্তৃপক্ষের জন্য। খোলা চিঠিতে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত এবং সাংবাদিকদের নির্বিচারে গ্রেপ্তার ও আটক রাখার সমালোচনাও করা হয়। এছাড়া বিরোধী রাজনৈতিক কর্মীদের নির্বিচারে গ্রেপ্তার ও আটক বন্ধের আহ্বান জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, আওয়ামী লীগের যেসব সদস্য ও সমর্থকদের বিরুদ্ধে অপরাধের বিশ্বাসযোগ্য প্রমাণ নেই, তাদের মামলা দ্রুত বাতিল বা প্রত্যাহার করতে হবে। দর্শক, এই চিঠি যেসব সংস্থা দিয়েছে তাদের প্রায় সবাই দীর্ঘদিন ধরে ডক্টর ইউনূসের কট্টর সমর্থক। বিশেষ করে রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট কেরি কেনেডির সঙ্গে ঘনিষ্ঠতা দীর্ঘদিনের। এমনকি 2023 সালে অধ্যাপক ইউনূসের মামলার বিরুদ্ধে বিভিন্ন আন্তর্জাতিক ব্যক্তিত্বের লেখা খোলা চিঠিতে তিনিও স্বাক্ষর করেন। সে সময় আলাদা টুইটও করেন কেরি কেনেডি। ডক্টর ইউনূসের পক্ষে তখন যে 160 জনের বেশি বিশ্বনেতা চিঠি দিয়েছিলেন, তাদের একজন ছিলেন কেরি কেনেডি। অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর গত মে মাসে তিনি সরকারি ব্যবস্থাপনায় ঘুরে যান বাংলাদেশে। 6 সংগঠনের একটি হলো টেক গ্লোবাল ইনস্টিটিউট। এর নির্বাহী পরিচালক সাফানাজ রাশিদ দিয়া তিনি জুলাই আন্দোলন এবং তার পরের সময়ে সরকার ঘনিষ্ঠ অ্যাক্টিভিস্ট হিসেবে পরিচিত। 2023-24 সালে টেক গ্লোবাল ইনস্টিটিউটের বোর্ড পরিচালকের দায়িত্বে ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুলের স্ত্রীর বোন নোভা আহমেদ। বর্তমানে এই প্রতিষ্ঠানের কোর টিম এবং ফেলোর তালিকার বড় একটি অংশে আছেন সরকার ঘনিষ্ঠ বাংলাদেশিরা। এছাড়া সিভিকাসের পক্ষ থেকে ডক্টর ইউনূসের ক্ষমতায় আসাকে স্বাগত জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছিল। 2024 সালের 30 সেপ্টেম্বর দেয়া বিবৃতিতে অন্তর্বর্তী সরকারকে নিয়ে বিপুল প্রত্যাশাও তুলে ধরা হয়। পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে ছিলেন এবং আজকের এই ভিডিওটি সম্পর্কে মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন। মার্কিন যুক্তরাষ্ট্র, মার্কিন কংগ্রেস, জাতিসংঘ, বিশেষ করে এই যে ইউরোপ কান্ট্রিগুলো, তারা কিন্তু চাচ্ছে বাংলাদেশে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হোক এবং বিশেষ করে আওয়ামী লীগকে নিয়ে একটা নতুন একটা নির্বাচন হোক। কেউ চায় না যে বাংলাদেশে একটা দল তারা নিষিদ্ধ থাকুক, এবং সেটা নিয়ে কিন্তু সাংবাদিক মাসুদ কামাল তিনি কিন্তু আলোচনা করেছেন। তো যাই হোক, এখন দল হিসেবে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দেওয়া, আওয়ামী লীগকে বসিয়ে রাখা, এটা আসলে কোনোভাবেই কেউ মেনে নিতে পারছে না। তবে আওয়ামী লীগ যদি ফিরে আসে তখন আবার হিসাব কিতাব অন্যরকম হয়ে যাবে রাজনীতির মাঠে। অন্তর্বর্তীকালীন সরকার তারা আসলে থাকবে কিনা এবং এনসিপি তাদের কি হবে, এই সকল বিষয় নিয়ে অনেকেই চিন্তিত রাজনীতিকরা। তো যাই হোক, আশা করছি আপনাদের মতো